বিকাল 4টা বাজে। আরেমের ডাকে তের ঘুম ভাঙলো। আরেম তখন থেকে বলে, আর কত ঘুমাবি মা, এবার তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা 6টায় তোদের নতুন টিচার আসবে। তে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিল। এরপর জিন তখন বলল, মা এবার রেডি হয়ে নে, তোদের নতুন টিচার আসবে। অনেক খুঁজে একটা ভালো টিচার পেয়েছে তোর বাবা। আগের টিচারটা বদলি হয়ে যাওয়াতে তোদের পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে, আর পড়ালেখায় ফাঁকি দিলে চলবে না। রেডি হয়ে বই নিয়ে জিমিনের রুমে আয়। তে তখন বলল, কিন্তু মা আপু যদি রাগ করে, আপু তো আমাকে দেখতেই পারে না, আমি আপুর রুমে গেলে আবার সমস্যা তৈরি করবে আপু। না রে মা, কিছুই বলবে না, তোর বাবা আগে কথা বলে রেখেছে জিমিনের সাথে। সত্যি মা, তাহলে খুব ভালো হবে, আমি আর আপু একসাথে পড়াশোনা করব। হ্যাঁ ঠিক আছে, এখন যা বই নিয়ে বোনের রুমে যা। স্যার আসছে না দেখে জিমিনের রুমে বই রেখে তে চিপস খাচ্ছিল আর টিভিতে কার্টুন দেখছিল। একা একা ভালো লাগছিল না তার। জিমিনও তার সাথে ভালো করে কথাই বলছে না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। তে ভাবলো হয়তো তার স্যার এসেছে। দৌড়ে দরজা খুলে দিয়ে সামনে তাকাতে 100 ভোল্টেজের শক খেলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তে। 2 চোখ ডলা দিয়ে নিল। না, সে তো ভুল দেখছে না, কিন্তু এটা সত্যি। কিভাবে সত্যি হয় এটা? তার সামনে জাংকুক দাঁড়িয়ে আছে। তে তখন মনে মনে ভাবলো, জাংকুক স্যার, কিন্তু উনি এখানে কেন? উনি আমার বাসায় কি করছেন? জাংকুককে দেখে তে অবাকে শেষ পর্যায়ে পৌঁছে গেল। জাংকুক তখন তেকে বলল, আমাকে কি ভেতরে আসতে দিবে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? তে তখন থতমত খেয়ে বলল, না না না, মানে স্যার আপনি আপনি এখানে কি করছেন? কেন? তোমাদের পড়াতে এসেছি। আমি যতদূর জানি স্যার, আপনি কাউকে বাসায় গিয়ে প্রাইভেট কখনোই পড়ান না। তাহলে আজ কি করে? তখনই হঠাৎ করে আরেম চলে আসলো আর বললো, আরে ওকে আমি ডেকেছি, আমি ডাকবো আর ও আসবে না, এমন কি হয় নাকি? জাংকুক তখন আরেমকে দেখে সালাম দিল আর বললো, স্যার কেমন আছেন? তে তখন বেশ অবাক হয়ে গেল আর বললো, স্যার আপনি আমার বাবাকে আগে থেকে চিনতেন? আর বাবা তুমিও তো কখনো বলো নাই যে তুমি জাংকুক স্যারকে চিনো। আরেম তখন বললো, আরে জাংকুক আমার স্টুডেন্ট ছিল, ক্লাসে ফার্স্ট বয় ছিল, ও সব সময় ক্লাস টপার ছিল আর অনেক ভালো স্টুডেন্ট ছিল। এরপর আরেম আর জাংকুক কিছুক্ষণ গল্প করার পর জিমিনের রুমে আসলো। জাংকুককে দেখে জিমিন জাংকুককে সালাম দিল। জাংকুক জিমিন আর তেকে পড়ানো শুরু করলো। তে পড়া বাদ দিয়ে খালি বারবার আর চোখে জাংকুকের দিকে তাকাচ্ছে। একটু পরে জিন এসে তেকে সেখান থেকে নিয়ে চলে গেল আর তেকে বলল, ছেলেটা কতদিন পরে বাসায় আসলো, কিছু নাস্তা পানি না করালে হয়? এসব কথা বলে জিন তখন নাস্তা রেডি করে তের হাতে দিল আর বলল, যা তোর জাংকুক স্যারকে দিয়ে আয়। তে বাধ্য মেয়ের মতো নাস্তা নিয়ে জিমিনের রুমে গেল। তে যখনই নাস্তার ট্রে টি টেবিলে রাখছিল তখনই জাংকুকের চোখ গেল তের ফর্সা হাতের দিকে। ফর্সা হাতে জাংকুকের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে ওঠে। তের হাত দেখে জাংকুক তখন মনে মনে ভাবলো, এত জোরে মেয়ের হাতটা ধরা উচিত ছিল না। কি অবস্থা করেছে মেয়েটার, পুরো হাতে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তে জাংকুককে দেখে তাড়াতাড়ি করে নিজের হাত ওনার ভিতরে লুকালো। জিমিন আর তে লেখাপড়া করছে আর পাশে বসে আছে জাংকুক। তের যে লিখতে কষ্ট হচ্ছে জাংকুক বেশ ভালো করে বুঝতে পারছে। এবার তে খাতাটা জাংকুকের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার নিন, হয়ে গেছে আমার। জাংকুক বেশ অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতে লাগলো, এত জটিল একটা অঙ্ক এই মেয়ে এত তাড়াতাড়ি করে ফেললো। জাংকুক তখন বলল, কই দেখি তো কেমন অঙ্ক করেছে দেখি। তারপরে তে খাতাটা জাংকুকের দিকে এগিয়ে দিল। জাংকুক খুশি হয়ে খাতাটা নিলেও এখন রাগে জাংকুকের চোখ লাল হয়ে আছে। জাংকুক তখন রেগে বলল, এগুলো কি? তে কিছুটা ভয় পেয়ে যায় আর বলল, কি কি স্যার, এগুলো অঙ্ক। তা তো আমি দেখতেই পাচ্ছি এগুলো অঙ্ক, কিন্তু তুমি এগুলো কি করেছো? আর তোমার হাতের লেখার এই অবস্থা কেন? হাতের লেখার যদি এই অবস্থা হয় তাহলে পরীক্ষাতে ভালো নাম্বার পাবে না। তোমার এই কাকের ঠ্যাং বকের ঠ্যাংয়ের হাতের লেখার জন্য কিছু নাম্বার কেটে দিবে। তখন ন্যাকামি করে বলল, স্যার আপনি তো বলতে পারলেন, আমি কত সুন্দর করে অঙ্কটা করে দিলাম। আপনার তো আমাকে নোবেল দেওয়া উচিত। হ্যাঁ ঠিকই বলেছো, নোবেল তো অবশ্যই দিব। নাও হাত পাতো দেখি। কিন্তু কেন স্যার, তোমাকে নোবেল দিব তাই? জাংকুকের কথা শুনে তে তাড়াতাড়ি করে হাত পাতলো খুশিতে। জাংকুক স্কেল দিয়ে তের 2 হাতে ইচ্ছে মতো মারলো। তে ব্যথায় হাত সরিয়ে নিল। জাংকুক তখন বলল, পেয়েছে নোবেল, আর লাগবে? তে তখন কাঁদো কাঁদো হয়ে ইনোসেন্ট ফেস করে বলল, না স্যার লাগবে না, এমনিতেই নোবেলটা অনেক সুন্দর ছিল, আমার সারা জীবন মনে থাকবে। তে তখন মনে মনে ভাবলো, সালা বজ্জাত বেটা, আমার বাসায় এসে আমাকেই মারিস? তোরে এত আমি দেখা নিমু। ওই দিন গোবর তোর মাথায় ফালাইলাম, তাও তোর শিক্ষা হইল না। দাঁড়া, আরো কিছু করতে হবে তোর সাথে।
জাঙ্কুক তখন তেকে বলল, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার পড়াশোনায় মন দাও তে। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তুমি কিন্তু সেটা ভালো করেই জানো। তে তখন চোখ গোল গোল করে বলল, স্যার জানেন আমি না পদার্থ বিজ্ঞানে 4বার ফেল করেছি। জাঙ্কুক তের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। ফেল করেছে 4বার, আবার সেটা গর্ব করে বলছে। জাঙ্কুক রাগে চোখ নিয়ে তাকাতে তে ভয় আর কোনো কথা না বলে পড়াশোনায় মন দিল। হঠাৎ করে তে জিমিনকে বলে উঠল, আপু তোমার একটা কলম দিবে, আমার কলমের কালি শেষ হয়ে গেছে, উপরে যেতে আর ইচ্ছে করছে না। জিমিন তখন বলল, যেতে ইচ্ছে করছে না নাকি আমার এই কলমের প্রতি যে তোর কতটা লোভ সেটা বল। জানিস তোকে কলমটা দিলে আমি আর ফেরত নিব না, সেই জন্য কৌশলে নিতে চাইছিস। এসব তুমি কি বলছো আপু, এমনিতেই তোমার কলমটা খুব সুন্দর, আমার না বেশ পছন্দ হয়েছে, অনেক খুঁজে আমি এই কলমটা কোথাও পাইনি। তুমি কোথায় থেকে কিনেছো আপু, আমি তোমাকে টাকা দিব, আমাকে একটা কলম এনে দিবে। জিমিন তখন দাঁতে দাঁত চেপে বলল, তোর সব সময় আমার প্রতি এত হিংসা কেন তে? একে তো বাবা মাকে আমার থেকে কেড়ে নিয়েছিস, এখন আমার জিনিসে নজর দিচ্ছিস। বাবা কি তোকে কলম কম কিনে দেয় নাকি রে, যে আমার কলমটাই তোকে নিতে হবে? আপু তুমি সবসময় এমন কেন করো আমার সাথে, একটু ভালো করে কথা বলতে পারো না? বেয়াদব মেয়ে, চুপ, একদম চুপ থাক তুই। এখন তোর থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো, আর একটা কথা বললে কষে থাপ্পড় বসিয়ে দিব বলে দিলাম। খুব মুখে মুখে তর্ক করতে শিখে গেছে তাই না? জাঙ্কুক সবকিছু দেখছিল, এবার রেগে গিয়ে বলল, কি হচ্ছেটা কি? তোমাদের সামনে আমি বসে আছি, তোমাদের কি সেদিকে খেয়াল আছে? বেয়াদবের মতো ঝগড়া করে যাচ্ছে দুইজন। আর জিমিন, টেনা তোমার ছোট বোন, তুমি বড় হয়ে এটা কেমন ধরনের ব্যবহার তোমার বলো তো? জিমিন তখন জাঙ্কুককে বলল, আপনি স্যারের মতো থাকবেন, পড়াতে আসছেন পড়িয়ে চলে যাবেন, আপনাকে পড়ানোর জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য নয়। জিমিন, জাঙ্কুক আর তের এরকম চিৎকার চেঁচামেচি শুনে তের বাবা মা সেখানে চলে আসলো। তাদেরকে দেখে জাঙ্কুক বেশ রেগে গেল আর বলল, স্যার আমি আপনার এই বেয়াদব মেয়েকে পড়াতে পারবো না, আমাকে মাফ করবেন। এই কথা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যাচ্ছিল। জিমিন তখন বলল, হ্যাঁ হ্যাঁ যান, আমিও আপনার মতো শিক্ষকের কাছে পড়তে চাই না। এই মেয়ের সাথে একসাথে পড়াশোনা করা আমার পক্ষে এমনিতেও সম্ভব না। আমার সব কিছু কেড়ে নিয়ে শান্তি হয়নি এই মেয়ের, এখন আসছে আমার জিনিস নিতে, লজ্জা করে না অন্যের জিনিস নিতে, বেয়াদব। তে তখন বলল, সরি আপু আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও তোমার কাছ থেকে কোনো কিছুই চাইবো না। চুপ কর বেয়াদব মেয়ে, তুই মরতে পারিস না, তুই মরলেই তোমার শান্তি, আপদ বিদায় হলেই আমি বাঁচি। আরেম তখন কোনো কথা না বলে জিমিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তুই যদি আর একটাও কথা বলেছিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরেম তখন জিনকে বলল, দেখো জিন দেখো, আমরা আমাদের মেয়েকে ঠিক মতো মানুষ করতে পারি নাই, এই মেয়েটার জন্য কোথাও গিয়ে নিজের সম্মান রক্ষা করতে আর পারছি না। কি পাপ করেছিলাম যে এর মতো একটা মেয়ে জন্ম দিলাম আমরা। জিমিন তখন বলল, বাহ ভালোই তো, এখন নিজের মেয়েকে দেখতে পারো না তাই না? আরেম তখন বলল, জিন এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, তা না হলে ওকে যে আমি কি করবো আমি নিজেও জানি না। জিমিন তখন চিৎকার করে বলল, আমি আমার রুম থেকে কেন যাব, তোমরা সবাই আমার রুম থেকে বের হয়ে যাও। আর হ্যাঁ, এই স্যার আমাকে কাল থেকে যেন পড়াতে না আসে। আর জিমিনের রুম থেকে সেখান থেকে চলে গেল। জিমিন তাদের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। আরে তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক বাবা, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি, আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারি নাই, আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাবা। জাঙ্কুক তখন আরেমকে বলল, এসব কি বলছেন স্যার আপনি, আপনার কোনো দোষ নেই, আপনি কেন মাফ চাইবেন? কাল থেকে আমি আর পড়াতে আসবো না, আমাকে মাফ করবেন স্যার। জিমিনের মতো এমন বেয়াদব মেয়েকে পড়ানো আমার পক্ষে সম্ভব না, প্লিজ বাবা এমন করো না, তুমি না পড়ালে আমার মেয়ের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বাবা বলো, আমার তে কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? না আঙ্কেল, তে খুব ভালো মেয়ে, জিমিনের মতো বেয়াদব না। তাহলে বাবা তুমি জিমিনকে না পড়াও, কিন্তু আমার তেকে তুমি পড়াও, ওর সামনে পরীক্ষা, এখন যদি পড়াশোনা ঠিক মতো না করতে পারে তাহলে রেজাল্ট খারাপ হয়ে যাবে। জাঙ্কুক একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি শুধু তেকেই পড়াবো, কিন্তু যদি আপনার বড় মেয়ে জিমিনকে পড়ানোর কথা বলেন তাহলে আমাকে মাফ করবেন, আমি তাকে পড়াবো না। না বাবা, তোমার আমার বড় মেয়েকে পড়াতে হবে না, আমার তেকে পড়ালেই হবে। আচ্ছা স্যার, তাহলে আজ আমি আসি। তখনই তে ব্যাগ হাতে করে নিয়ে নিচে নামলো। জিন তখন বলল, কি রে মা, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তে তখন বলল, মা আপু আমাকে ভালোবাসে না, দেখতে পারে না, আপু মনে করে আমার জন্য তোমরা আপুকে ভালোবাসো না, তাই আমি চলে যাচ্ছি।
আমি চলে গেলে যদি জিমিন আপু খুশি থাকে তাহলে জিমিন আপু খুশি থাকুক, আমি চলে যাচ্ছি মা। এই কথা বলেই তে চলে যাচ্ছিল। তখনই জিন আরএমকে বলল, কি গো, মেয়েটা চলে যাচ্ছে, মেয়েটাকে আটকাও না। আরএম তখন হাসলো আর বলল, আরে দাঁড়াও তো, একটু পরে মেয়েটা আবার দৌড়ে এসে আমাদের কাছে আসবে, একটু অপেক্ষা করো তুমি। জাঙ্কুক তখন আরএমকে বলল, না স্যার, ও তো মানে সত্যি বাসা ছেড়ে চলে যাচ্ছে, আপনাকে কিছু বলছেন না কেন? আরে বাবা, একটু অপেক্ষা করো, তুমি নিজের চোখেই দেখতে পাবে। তে একটু পরে দৌড়ে এসে জিনকে জড়িয়ে ধরলো আর বলল, মা আমাকে বাঁচাও, তিনটা কুকুর আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচাও মা। জিন তখন হাসলো আর বলল, কেন, আমি বাঁচাবো কেন? তুই না বাড়ি ছেড়ে চলে গেলি, এই সাহস নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলিস? মা, আমি বাসা ছেড়ে চলে যেতে পারবো, সত্যি বলছি, কিন্তু কিন্তু তুমি তুমি আমাকে একটু একটু এগিয়ে দিয়ে আসো না। বেশি না মা, ওই যে কুকুর, তিনটা কুকুর দাঁড়িয়ে আছে না, ওদের কাছ থেকে আমাকে একটু পার করিয়ে দিয়ে আসো, তারপর আমি আমি নিজে সত্যি চলে যাব মা এখান থেকে। তখনই জিন বলল, পাগলি মেয়ে, যেটা পারিস না সেটা করিস কেন তুই, পাগলি, যা রুমে যা। আরেন তখন জাঙ্কুককে বলল, বলেছিলাম না বাবা, আমার মেয়ের এত সাহস নেই, রাস্তার কুকুর দেখলে ভয় পায়, সে নাকি আবার বাসা ছেড়ে চলে যাবে। এর পরের দিন তে কলেজ থেকে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলো। তার আর শরীর বেশ খারাপ লাগছিল। টিভি দেখতে দেখতে কখন যে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। ঘুম ঘুম চোখে গিয়ে দরজা খুলে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। ঘুমের মধ্যেই তে বলে উঠলো, স্যার কিছু বলবেন, আপনার কিছু লাগবে? তে তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো কয়টা বাজে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? কয়টা বাজে তা দেখে আমার কাজ নেই, আমার আগে ঘুম। আপনি যে কাজে আসছেন সেই কাজ করেন, আমি বরং ঘুমাই। জাঙ্কুক তখন তের ব্যবহারে বেশ রেগে গেল আর বলল, তে আমি তোমার স্যার, তোমার ফ্রেন্ড নই, এটা কেমন ধরনের ব্যবহার তোমার? জাঙ্কুকের ধমক শুনে তের হুঁশ ফিরল। ঘুমের মধ্যে কি সব বলে ফেলেছে সে জাঙ্কুককে সে নিজেও জানে না। সে তখন আমতা আমতা করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আসলে ঘুমের মধ্যে কি সব বলছিলাম আমি। 5 মিনিট টাইম দিলাম, ফ্রেশ হয়ে আসো, আর যদি এর মধ্যে ফ্রেশ হয়ে না আসতে পারো তাহলে আমি চলে যাব। না স্যার, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, আপনি 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 তাড়াতাড়ি আমার রুমে বসুন। এই কথা বলে এতে দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। জাঙ্কুক দাঁড়িয়েছিল। তখনই জিমিন জাঙ্কুকের সামনে আসলো আর জাঙ্কুককে দেখে মুখ ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, বেয়াদব মেয়ে, কেন যে এই মেয়েটা সবসময় আমার চোখের সামনে আসে। এরপর জাঙ্কুক তের রুমে গেল। জাঙ্কুক তখন তেকে বলল, তে আমি কিন্তু তোমার স্যার, আর তুমি যথেষ্ট বড় হয়েছো, তাই এসব ছোট ছোট পোশাক পরে আমার সামনে আসবে না। এসব পোশাক আর পরবে না, বড় হয়েছো, সালোয়ার কামিজ পরবে, বুঝতে পেরেছো? তে তখন মনে মনে ভাবলো, যত সব, পড়াইতে আসছে পড়াবে না, আমি কি কাপড় পরেছি না পরেছি এটাও নাকি তাকে দেখতে হবে, যত সব। কিছু কি বলেছো তে? তে তখন মুখ ভেঙচি কেটে বলল, স্যার আপনি আমার সব বিষয়ে কথা বলতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। আমি কি পরবো কি করব এসব বলতে তো আর আপনি আসেন না এখানে, আপনি আমাকে পড়াতে এসেছেন, তাই এসব না দেখে আপনি আমার পড়ার দিকে মনোযোগ দিন। আমি কি কাপড় পরেছি না পরেছি সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। জাঙ্কুক এবার রেগে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে তের দিকে এগোতে লাগলো। তে ভয়ে শেষ, রেগে কি বলে ফেললো স্যারকে, এখন কে বাঁচাবে তাকে? তে দেয়ালের সাথে ঠেকে গেছে, আর যাওয়ার জায়গা নেই। এদিকে জাঙ্কুক তের অনেকটা কাছে চলে এসেছে। এবার জাঙ্কুক 2 হাত দিয়ে তের 2 হাত দেয়ালে চেপে ধরলো। জাঙ্কুকে গরম নিঃশ্বাস তের মুখে পড়ছে। তে ভয়ে চোখটা বন্ধ করে নিয়েছে। জাঙ্কুক তখন বলল, আমি জিওন জাঙ্কুক, আমার কথা অমান্য করে এমন কেউ নেই। তোমার সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলার? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই চেঞ্জ করে আসছি, কথা দিলাম আর এমন ড্রেস কোনো দিনও পরবো না। এই তো গুড গার্ল, তাড়াতাড়ি যাও, চেঞ্জ করে আসো, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। জাঙ্কুক তের কাছ থেকে দূরে সরে আসলো। তে যেন হাফ ছেড়ে বাঁচলো, দৌড়ে কোনো রকম ওয়াশরুমে চলে গেল। একটু পর কালো রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো। জাঙ্কুক আর চোখে তেকে দেখছে, ফর্সা শরীরে কালো রংটা আরো আকর্ষণীয় করে তুলেছে। জাঙ্কুক তখন তের দিকে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তে তখন বলল, কি হয়েছে স্যার, এভাবে করে দেখছেন কেন? জাঙ্কুক তখন বলল, না না কিছু না, আসো বসো বসো, তোমার আজকে আমি পরীক্ষা নেব, ভালো ফলাফল করতে পারলে তোমার জন্য একটা উপহার আছে। সত্যি স্যার, কি উপহার আগে দেখান, তারপরে পরীক্ষা দিব। জাঙ্কুক রাগে চোখ নিয়ে তের দিকে তাকালো। তে তখন ভয়ে ভয়ে বলল, আমি তো মজা করছিলাম, আমি পরীক্ষা দিব স্যার, প্রশ্ন দেন, আমি লেখা শুরু করি। এরপর পরীক্ষাটা শেষ হওয়ার পর জাঙ্কুক তেকে একটা কলম দিল। তা দেখে তে বেশ খুশি। তে তখন বলল, স্যার এইটা তো সেই কলম যা জিমিন আপুর আছে, আপনি জানেন আমার এই কলমটা অনেক ভালো লাগে, কিন্তু
স্যার এই কলমটা তো আমি কোথাও খুঁজে পাইনি, আপনি কোথা থেকে কিনেছেন বলেন না স্যার। জাঙ্কুক তখন বলল, এটা তোমার উপহার, আর একটা উপহার নিয়ে এত কথা আমি শুনতে পারবো না। তে তখন জাঙ্কুককে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই কথা বলেই তে জাঙ্কুকের গাল ধরে টানা শুরু করলো। জাঙ্কুক রাগে চোখ নিয়ে তেকে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? একটা স্টুডেন্ট হয়ে তুমি স্যারের গাল এভাবে টানছো, তোমার সাহস তো কম বড় না তে। জাঙ্কুক যখনই তের উপর চিল্লাচিল্লি করছিল ঠিক তখনই জেহোপ সেখান থেকেই যাচ্ছিল। নিজের বোনের উপর এভাবে কেউ চিল্লাচিল্লি করছে তা দেখে জেহোপের মাথাটা বেশ গরম হয়ে গেল। সে তখন রুমে এসে জাঙ্কুককে বলল, দেখো জাঙ্কুক, তুমি আমার বোনের সাথে এমন করে কথা বলতে পারো না, এটা কোনো স্যারের ব্যবহার হতে পারে না। জাঙ্কুক তখন বলল, দেখেন আমি আপনার বোনের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, ও যা করেছে আমি তাই বলেছি। জেহোপ তখন রেগে বলল, তোমাকে এখানে টাকা দিয়ে রাখা হয়েছে, এমনি এমনি রাখা হয়নি, তাই তোমার সবকিছু শুনতে বাধ্য নই আমরা। জাঙ্কুক তখন বেশ রেগে গেল আর বলল, শুনেন ভাইয়া, আপনি বড় ভাই হন, তাই এই কথার কোনো উত্তর দিলাম না। আমি জাঙ্কুক, আমার টাকার কোনো অভাব নেই, তাছাড়া আমি টিউশনি করাই না, শুধুমাত্র স্যারের সম্মান রক্ষা করতে আমি এখানে পড়াতে এসেছি। এই বাসায় আসার পর থেকে আমি যত অপমানিত হয়েছি, এর থেকে এই বাসায় পড়ানো আমার পক্ষে আর সম্ভব না। তে আমি আর কাল থেকে তোমাকে পড়াতে আসবো না, স্যারকে বলে দিও। জেহোপ তখন বলল, হ্যাঁ যাও যাও, তোমার মতো টিচার রাস্তাঘাটে কত পড়ে আছে, ভাত ছিটিয়ে দিলে যেমন কাকের অভাব হয় না, ঠিক তেমনি টাকা ছিটিয়ে দিলে টিচারেরও অভাব হয় না। এসব কথা শুনে জাঙ্কুকের মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল। সে তখন জেহোপকে কিছু বলতে যাবে, তারপরও আরেমের কথা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চুপচাপ চলে গেল। তে তখন জেহোপকে বলল, ভাইয়া তুমি স্যারের সাথে বাজে ব্যবহার কেন করলে? স্যারের কোনো দোষ নেই, আমি তো ভুল করেছি, তুই চুপ থাক, তোর থেকে শুনতে চেয়েছি আমি কিছু? স্যারের হয়ে আসছিস সাফাই গাইতে, ভাইয়া কি শুরু করলা তুমি? জেহোপ তখন শান্ত হয়ে বলল, দেখ তুই আমার আদরের ছোট বোন, তোর সাথে যদি কেউ রাগ দেখে কথা বলে আমার সেটা সহ্য হয় না। এই কথা বলেই জেহোপ সেখান থেকে চলে গেল। তে তখন মনে মনে ভাবতে লাগলো, সত্যি সত্যি স্যার আমাকে কাল থেকে পড়াতে আসবে না? ধুর, কি থেকে কি হয়ে গেল, প্রথমে জিমিন আপু স্যারকে অপমান করলো আর এখন জেহোপ ভাইয়া।